Hello everyone, I'm Irfan Habib, currently second year MBBS student from AIMS Bhubaneswar. I cleared my NEET in 2022 with all India rank 594 and a score of 685. আমরা চ্যাপ্টার নাম্বার 4 ক্লাস 11th এর অ্যানিমাল কিংডম বা প্রাণী রাজ্য সম্বন্ধে পড়ছি, যেখানে অলরেডি থিওরি পার্টটা কভার হয়ে গেছে। এবার এক্সাম্পলার যে সব কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলি আমরা দেখবো, যেখানে কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন, দেন কিছু শর্ট অ্যান্সার টাইপ এবং লং অ্যান্সার টাইপের কোয়েশ্চেন গুলো দেখছি। তো প্রথমে জানো যে প্রাণী রাজ্যে এই চ্যাপ্টারে বেসিক যে কোয়েশ্চেন গুলো হয় সেগুলি দু টাইপের হতে পারে। এইদার কিছু হচ্ছে যেগুলিতে কোনো একটা উদাহরণ দেওয়া থাকবে, সেই উদাহরণের উপর ভিত্তি করে কোয়েশ্চেন হতে পারে, বা হতে পারে যে যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলো ছিল, শ্রেণীবিন্যাসের যে ভিত্তিগুলি রয়েছে শ্রেণীবিন্যাসের ভিত্তির উপর, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোয়েশ্চেন হতে পারে। ওকে, তো চলো উদ্ভিদ রাজ্যে আমরা দেখছি প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে, প্রাণী রাজ্যে প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে কিছু উদ্ভিদ রয়েছে যাদের পুরো শরীরের মধ্যে কিছু খণ্ড দেখতে পাওয়া যায়, তাই তো? বিভিন্ন কম্পার্টমেন্টে, অর্থাৎ বিভিন্ন ছোট ছোট খণ্ডে খণ্ডে পুরো শরীর দেহটি খণ্ডিত হয়ে থাকে। এবার এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে দেন দিস ক্যারেক্টারিস্টিক ফিচার, বললাম না যে কিছু কোয়েশ্চেন হতে পারে যে শ্রেণীবিন্যাস যে সমস্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হয় সেই সমস্ত বৈশিষ্ট্যগুলিকে ব্যাখ্যা করো। তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিভিন্ন এমন প্রাণী রয়েছে যাদের পুরো শরীরটি বিভিন্ন খণ্ডে বিভক্ত। তো সেই প্রত্যেকটি খণ্ডকে আমরা এখানে কি বলি, প্রত্যেকটি খণ্ডকে দেখো এখানে সেগমেন্টেশন কথাটা আসবে না, এখানে যখন সিরিয়াল রিপিটেশন আসে এই কথা জরুরি। দেখো প্রথম কথা, খণ্ডীভবন তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে কিছু রিপিটেশন দেখা যায়, অ্যাটলিস্ট সাম অর্গানস, কিছু অঙ্গ রয়েছে সেই অঙ্গগুলির পুনরাবৃত্তি দেখতে পাওয়া যায়। ওকে, তো এই ঘটনাটাকে আমরা কি বলে থাকি? এই ঘটনাটাকে আমরা বলি যে এই ঘটনাটা হচ্ছে মেটামরিজম। ওকে, নেক্সট, given below a type of cells present in some animals, কিছু প্রাণী রয়েছে তাদের মধ্যে এরকম কিছু কোষ দেখতে পাওয়া যায়। which of the following cells can be differentiated to perform different functions? বল এদেরকে আমরা ভিন্ন ভিন্ন কাজের ভিত্তিতে ভাগ করতে পারি, আমরা জানি। তো সেই কাজগুলি কি কি হতে পারে? এদার হতে পারে যে দেখো অ্যাটলিস্ট আমাদেরকে জানি যে বিভিন্ন প্রাণী রয়েছে, যেমন এখানে যেগুলো রয়েছে যে ডিফারেন্ট ফাংশন করে, গ্যাস্ট্রোডার্মাল সেল বা কোয়ানোসাইট, এর মধ্যে কোন এমন একটি কোষ রয়েছে যে কোষটি অন্যান্য কোষে পরিণত হতে পারে বিভিন্ন ভিন্ন কাজ করার জন্য? তো সেখানে আসবে ইন্টারস্টিশিয়াল কোষ। সেই ইন্টারস্টিশিয়াল কোষগুলো হচ্ছে এমন কিছু কোষ যেগুলি নির্জীবতা পরিবর্তিত হয়ে অন্যান্য কোষে পরিণত হতে পারে ভিন্ন ভিন্ন প্রক্রিয়াগুলি সম্পন্ন করার জন্য। ঠিক আছে, প্রধানত ফলোইং সেটস অফ অ্যানিমাল শেয়ার অফ 4 চেম্বার্ড হার্ট, এর মধ্যে কোনটি 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ডে বিভক্ত? তো সেগুলি হচ্ছে, দেখো 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, প্রথমে হৃৎপিণ্ড যে ধীরে ধীরে হয়েছে, প্রথমে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট ছিল, দেন 3 এবং অবশেষে 4। যখন 2 প্রকোষ্ঠের কথা বলি তখন সেখানে শুধুমাত্র একটি নীলা এবং একটি অলিন্দ। যখন আমি বলছি যে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, তখন মনে রাখবো সেখানে 2টি অলিন্দ রয়েছে এবং একটি নীলা। আর যখন আমি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট বলছি তখন সেখানে 2টি অলিন্দ এবং 2টি নীলা রয়েছে। ওকে, তো এক্স্যাক্টলি কোন কোন এমন প্রাণীর গুচ্ছ রয়েছে যাদের মধ্যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়? সেগুলি হচ্ছে ক্রোকোডাইল। দেখো সমস্ত 2 প্রকোষ্ঠ বিশিষ্ট করেছে সমস্ত ফিশ বা মাছের গোষ্ঠী, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে সমস্ত রেপটাইল এবং অ্যাম্ফিবিয়ান্স, উভচর এবং সরীসৃপগুলি, কিন্তু কুমির বাদ দিয়ে, এক্সেপ্ট ক্রোকোডাইল। মানে ক্রোকোডাইল কারণ তো হচ্ছে ক্রোকোডাইলের মধ্যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট দেখতে পাওয়া যায়। মানে ক্রোকোডাইল, তার সঙ্গে আসবে হচ্ছে বার্ড এবং স্তন্যপায়ীরা। অ্যান্সার হয়ে যাবে crocodile, bird, mammals. Clear? Which of the following pairs of animal has no glandular skin?
এদের মধ্যে কোন গোষ্ঠী এমন একটি প্রাণীর গোষ্ঠী বলো যাদের কাছে কোন রকম মানে তাদের শরীরটির মধ্যে কোন রকম গ্রন্থি নেই, অর্থাৎ গ্রন্থিবিহীন চর্ম দেখতে পাওয়া যায়, স্কিন যেটি সেটির মধ্যে কোন রকম গ্রন্থি নেই। গ্রন্থি নেই মানে গ্ল্যান্ড যখন থাকবে না তার মানে শরীরটা একটু শুষ্ক প্রকৃতির হবে। তো বলো এদের মধ্যে কাদের শরীরটা বেশিরভাগ পরিমাণে শুষ্ক প্রকৃতির হয়? পুরোপুরি ভাবে যদি দেখো ফ্রগ হবে না, কারণ ফ্রগের শরীরে হাত দিয়ে দেখতে পারে পিচ্ছিল রয়েছে, তো গ্ল্যান্ড রয়েছে সেখানে, সেটা হবে না। এখানেও ফ্রগ রয়েছে। ক্রোকোডাইল এবং টাইগার এদের শরীরের মধ্যে টাইগারের শরীরে থাকে, টাইগার যেহেতু ম্যামালস, তো আমাদের শরীরে রয়েছে গ্ল্যান্ড স্কিনের মধ্যে। তাহলে এক্সাক্ট অ্যান্সার হয়ে যাবে ক্যামেলন এন্ড টার্টল, কচ্ছপ এবং যদি তুমি গিরগিটিতে দেখতে থাকো, তো এদের শরীরের মধ্যে বাইরে থেকে শরীরের মধ্যে চর্ম যে রয়েছে বা স্কিনটি, এর মধ্যে কোন রকম গ্রন্থি নেই, গ্রন্থিবিহীন শরীর দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। বার্ড অ্যান্ড ম্যামাল শেয়ার ওয়ান অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক অ্যাজ এ কমন ফিচার। এর মধ্যে এমন একটা বৈশিষ্ট্য বলো যে বৈশিষ্ট্যটি উভয় পাখি এবং স্তন্যপায়ী উভয়েরই ফিচারটা দেখায়, সেটা হচ্ছে এগুলো হতে পারে। যেমন হচ্ছে দেখো এখানে কি কি বলছি, পিগমেন্টেড স্কিন, বা এমন বর্ণযুক্ত বা রঞ্জিত একটা চর্ম, না নিউম্যাটিক বোনস, বা যে নিউম্যাটিক বোন বলতে কি, যে এমন কিছু হাড় যে হাড়গুলির মধ্যে বাতাস সঞ্চিত থাকে, অর্থাৎ তোমরা যদি পাখির হাড় কেউ কখনো দেখেছো, তো পাখির হাড়টি আমরা জানি পাখির হাড়ের মধ্যে কি রয়েছে, এর মধ্যে একটু একটু বাতাস থাকে। কেন? কারণ হচ্ছে পাখির হাড়টি কোথাও না কোথাও এটির মধ্যে কি রয়েছে বলো, এটির মধ্যে বাতাস এই জন্য সঞ্চিত হয়ে থাকে যে এটি কি করতে পারে বলো, এটি উড়তে সাহায্য করে। কিন্তু সেটা ম্যামালস এর মধ্যে নেই, এটা হবে না। ভিভিপ্যারিটি এন্ড ওয়ার্ম ব্লাডেড, ভিভিপ্যারিটি স্তন্যপায়ী, ভিভিপ্যারিটি মানে হচ্ছে যারা নিজেদের, দেখো ডিরেক্টলি ডিম প্রদান করে না, এরা ডিরেক্টলি শিশুর জন্ম দেয়। তো সেটা তো ভিভিপ্যারিটি শুধুমাত্র ম্যামালসে দেখা যাবে, বার্ডস এর ক্ষেত্রে তো নেই। বার্ডস এ তো ডিম তারা দেয়, তাই না, ডিম পারে, তো এটা হবে না। তাহলে ফাইনাল আনসার উইল বি ওয়ার্ম ব্লাডেড, বা তোমরা বলতে পারো উষ্ণ রক্তযুক্ত প্রাণী হচ্ছে বার্ড এবং ম্যামালস উভয়। ওকে, তার আগে যেগুলি ছিল যেমন ফিশ বলো, অ্যাম্ফিবিয়ানস হয়ে গেল, দেন রেপটাইলস হয়ে গেল, ঠিক আছে, এদের মধ্যে যে যত এরা সাধারণত কোল্ড ব্লাডেড হয়ে থাকে, হোয়াইট ছিল থার্মাস শরীরে। নেক্সট কোয়েশ্চেন ইজ which one of the following sets of animal belong to a single taxonomy group? দেখো ট্যাক্সোনমি গ্রুপ বলতে আমরা অনেকবার বুঝিয়েছিলাম যে ট্যাক্সোনমি গ্রুপ হচ্ছে কি একটি গ্রুপ, বা এমন একটা গ্রুপ যেখানে কি বলে স্পেসিফিক্যালি যদি বলে থাকি তাহলে সেটা হচ্ছে যে এক দল যেখানে সবগুলো যে প্রাণী রয়েছে তারা একই গ্রুপে। ওয়াই আমি একই গ্রুপের কথা কেন বলছি, কারণ তোমরা একটু ভালো করে ভেবে বলো যে প্রাণী গোষ্ঠী, তুমি যদি সাপোজ একটা প্রাণী গোষ্ঠী দেখেছো, সেই প্রাণী গোষ্ঠীর মধ্যে বিভিন্ন স্তর রয়েছে, রাইট? সেগুলো হতে পারে কিংডম থেকে শুরু করে ফাইলাম, তাই না, ফ্যামিলি, অর্ডার, জেনাস এন্ড স্পিসিস। তো এক্স্যাক্টলি এদের মধ্যে কোন এমন একটি রয়েছে যারা একই সবগুলো ট্যাক্সোনমি গ্রুপে? যেমন এখানে যে দেখো ব্যাট, এটি ম্যামালস এর মধ্যে পড়ে যায়। পিজিয়ন, এটা হচ্ছে তোমার বার্ডস এর মধ্যে আসলো। আর বাটারফ্লাই, এটা তো পুরো আলাদা একটা ফাইলাম, সেটা হচ্ছে আর্থ্রোপোডার মধ্যে পড়ছে। ওকে, এটা তো হবেই না। দেন এখানে দেখো কাটল ফিশ, এ আলাদা, ডগ ফিশ আলাদা, স্টার ফিশ আলাদা, সিলভার ফিশ একটা ইনসেক্ট মানে আর্থ্রোপোডার মধ্যে পড়ে, স্টার ফিশ হচ্ছে তোমার এখানে টমাটোতে, এটা পুরো আলাদা হয়ে গেল। এখানে যদি দেখি মাঙ্কি, চিম্প্যাঞ্জি, ম্যান, এরা সবাই কিন্তু ম্যামালস। তো দিস ক্যান বি দ্য অ্যান্সার। ওকে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, দ্যাট উইল বি। পরেরটা দেখে নিচ্ছি, দেখো পরেরটা যদি দেখো, এরা সবাই দেখো ম্যামালস রয়েছে। তুমি এটা দেখো, এটাতে সিল্ক ওয়ার্ম, হ্যাঁ এটা ইনসেক্ট মানলাম। টেপ ওয়ার্ম, এ হচ্ছে নিমাটোড, এরা অ্যাসক্যালমিনথিস এর মধ্যে পড়ে, রাইট? অ্যাসক্যালমিনথিস না, প্লাটিহেলমিনথিস। আর আর্থ্রোয়ার্মরা কাদের মধ্যে পড়ে? অ্যানেলিডা। তো সবগুলো আলাদা আলাদা পর্বের মধ্যেই পড়ছে, বা আলাদা আলাদা, তাই তো, আলাদা আলাদা ফাইলামের মধ্যে আসছে। ওকে, তো ইট উইল বি অপশন নাম্বার সি। নেক্সট ইজ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এর মধ্যে কোনটি, মেসোগ্লিয়া হচ্ছে একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে থাকে, কিন্তু এখানে বলছে যে কি না,
ওবেলিয়ার মধ্যে কি একটোডার্ম এবং এন্ডোডার্মের মাঝখানে মেসোগ্লিয়া থাকে। আমাকে বলো মেসোগ্লিয়া কাদের মধ্যে ছিল? মেসোগ্লিয়া হচ্ছে যারা সিউডো সিলোমেট। সিলোমে আমরা ভাগ করেছিলাম সিলোম যুক্ত, সিলোম বিহীন, আর কিছু ছদ্ম সিলোম যুক্ত। কেন সিলোম এক্স্যাক্টলি? সিলোম হচ্ছে, এটা হচ্ছে দেহ গহ্বর আর পাচক নালী যে রয়েছে, এদের মাঝখানে আরেকটি যদি ক্যাভিটি থাকে বা আরেকটা যদি আরেকটা যদি দেখি এরকম আরেকটা ক্যাভিটি থাকে, তাহলে সেটিকে আমরা বলতে পারি যে হ্যাঁ। তো অনেক সময় কি হয় এক্স্যাক্টলি এরকম একটা সিলম না থাকে, এটা কি সেটা কি বলো, মানে হচ্ছে মেসোডার্মের মধ্যে মাঝখানে একটা কি চলে আসে, একটা গ্যাপ চলে আসে। এবার কখনো কখনো কি হতে পারে যে এই একটোডার্ম ও এন্ডোডার্মের মাঝখানে মেসোডার্মের মধ্যে গ্যাপ না আছে, সেখানে একটা মেসোগ্লিয়া স্তর আসতে পারে। এবং এক্স্যাক্টলি কার মধ্যে দেখা যায় সিউডোসিলোমেট গুলি? সিউডোসিলোমেট হচ্ছে মেইনলি প্লাটিহেলমিনথেস। ওকে, তাহলে দেখো সিলম যুক্ত একগুচ্ছ প্রাণী পড়েছিলাম আমরা, সিলম বিহীন একগুচ্ছ প্রাণী পড়েছি। আর এই দুজোর মানে মাঝখানে দেহ গহ্বর যুক্ত কিছু রয়েছে যেগুলি হচ্ছে ছদ্ম সিলম যুক্ত। কারা? অ্যাসকেলমেনথিস। অ্যাসকেলমেনথিস এর মধ্যে এখন দেখতে পাচ্ছ অ্যাসকেলমেনথিস, ওবেলিয়া তো অ্যাসকেলমেনথিস এর মধ্যে পড়ছে না, রাইট? ওবেলিয়া কার মধ্যে আসে বলো? ওবেলিয়া যদি তোমরা দেখেছো, ওবেলিয়া নামটা কোথায় শুনেছি? হুম, ওবেলিয়া আমরা দেখেছি হচ্ছে তোমার সিলেন্টার। এটা সিলেন্টারের মধ্যে সিলম নেই, সিলম বিহীন, তাহলে এটা হবে না। এক সেকেন্ড, এক সেকেন্ড। The question is, mesoglia is present between ectoderm and endoderm. দেখো 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 ভালো করে বলছো। শ্রেণীবিন্যাসে আমরা পড়েছিলাম যে দেহের বাইরের প্রাকারটা পোস্টের মাঝখানে একটা গহ্বর থাকে, যেটা আমাকে বলি সিলম। যাদের মধ্যে সিলম রয়েছে তারা সিলম যুক্ত, যাদের মধ্যে সিলম নেই তারা সিলম বিহীন। কিছু কিছু প্রাণী ছিল যাদের মেসোডার্ম দিয়ে সিলমটি দেহ গহ্বরটি আবৃত থাকে না। দেখো সিলম তখনই বলবো যখন সেই দেহ গহ্বরটি আবৃত থাকবে মেসোডার্ম দিয়ে। অনেক সময় মেসোডার্ম দিয়ে আবৃত না থেকে এটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন যেটাকে আমরা বলি ছদ্ম সিলম যুক্ত, তাই নয় কি? তো তাহলে এখানে যদি দেখি সিউডোসিলোমেট কারা বলেছিলাম? অ্যাসেলমেন্থিস। আমাকে বলো ফ্যাসিওলা কোন গ্রুপের মধ্যে পড়ে? ফ্যাসিওলা হচ্ছে তোমার প্লাটিহেলমিনথিস এর মধ্যে পড়ে, হয়তো লিভার ফ্লুক। তাহলে এটা যে এটাই হয়ে যাবে অ্যান্সার, কারণ প্লাটিহেলমিনথিসটা তো কি প্লাটিহেলমিনথিস এর মধ্যে সিলম বিহীন, তাহলে সেটা হয়ে যাবে। তাহলে অপশন নাম্বার 7 অ্যান্সার হবে সি। এক্সিবিট রেডিয়াল সিমেট্রি অ্যাস্টেরিয়াসিস, এগুলো এটাও ঠিক আছে, এটিও ঠিক আছে। ওবেরিয়ারটি একটা মেসোক্লিয়া প্রেজেন্ট এদের দুজনের মাঝখানে। দেখো একটোডাম এন্ডোডাম, মাঝখানে রয়েছে এন্ডোডাম এদের ক্ষেত্রে। এন্ডোডাম আর মেসোগ্লিয়া বলে রয়েছে, এদের মধ্যে কোনো রকম দেহ গহ্বর নেই ওভেলিয়ার মধ্যে। ঠিক আছে, ঠিকই আছে এটা। নেক্সট কোয়েশ্চেন ইজ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট? এর মধ্যে কোন স্টেটমেন্ট রয়েছে যেটি ভুল? আগের আগের মতোই। এটা হচ্ছে যে দেখো ককরোচ, আরশোলা এবং চিংড়ি মাছ দুটোই তাদের এক্সক্রিশন বা বর্জ্য পদার্থ কিভাবে বের করে? রেচন পদ্ধতি কি? ম্যালপিজিয়ান টিউবুলের মাধ্যমে। এবার তোমরা যদি শুনেছো যে ককরোচ বলো বা প্রন বলো, তারা তাদের ওয়েস্ট ম্যাটেরিয়াল ম্যালপিজিয়ান টিউবিউল নয়, তাদের কাছে আরো কিছু মাধ্যম রয়েছে। সেগুলি মানে তাদের কাছে আরো কিছু বডিজ রয়েছে, সেগুলো হচ্ছে ইউরেটরি বডি। দেন তাদের ক্ষেত্রে তোমার যদি দেখেছো, আসলে বলে কোন গ্রুপ? এরা আর্থ্রোপোড গ্রুপের মধ্যে, আর এদের ম্যালপিজিয়ান টিউবের মধ্যে রেচন নালী রয়েছে। ঠিক আছে, ম্যালপিজিয়ান টিউবেল। টিনোফোর্স লোকোমোশন ইজ মেডিয়েটেড, আমি সবগুলো কোশ্চেন পড়ে দেখছি, এটা তো কনফিউশন রয়েছে। লোকোমোশন ইজ মেডিয়েটেড বাই কমপ্লেটস, টিনোফারের মধ্যে কমপ্লেটের মাধ্যমে হয়। হ্যাঁ আমরা জানি এটা ঠিক আছে। কাজ ফ্যাসিওলাতে ফ্লেম সেল থাকে এক্সক্রিশনের জন্য, প্লাটি হেলমেন্থিতে দিস ওয়ান ইজ অলসো রাইট। তো ফ্লেম বা শিখা কোষ থাকে এক্সপ্রেশনের জন্য। আর্থম আর হার্মাফ্রোডাইট, আর্থম হচ্ছে হার্মাফ্রোড কাকে বলি? যাদের সেক্স নট সেপারেট, তাই তো? তাতে মানে হচ্ছে মেল ফিমেল একই বডিতে থাকে, কিন্তু তাদের এদের ক্ষেত্রে মেল ফিমেল একই বডিতে থাকলেও এদের সেলফ ফার্টিলাইজেশন হয় না। কেন হয় না?
কারণ ডিমের গ্রহণ ক্ষমতা মানে ডিম্বাণু যখন পরিপূর্ণ হয়ে ওঠে আর শুক্রাণু পরিপূর্ণ হয়ে আসে সেই সময়টা দুটির ক্ষেত্রে আলাদা হয়। যেহেতু এদের মধ্যে কোনো সিঙ্ক্রোনি নেই, দ্যাটস ওয়াই এরা কখনোই সেলফ ফার্টিলাইজেশন করতে পারে না, এদের মধ্যে সবসময় ক্রস ফার্টিলাইজেশন দেখতে পাওয়া যায়। এটাও ঠিক হয়েছে, তার অপশন এ উইল বি দ্য আনসার। কারণ প্রন বা ককরোচের কথা যদি বলি, ককরোচরা এক্স্যাক্টলি ম্যালপিজিয়ান টিউবিউল ইউজ করে না। ককরোচ বা আরশোলা যে রয়েছে, আরশোলার ক্ষেত্রে এক্সক্রিশনের একটা বিশেষ মাধ্যম রয়েছে, যাদের মাধ্যমে এরা নিজেদের এক্সক্রিশন বা রেচন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। সেই নালীগুলির মধ্যে কি কি ছিল তোমরা যদি ভালো করে একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখো আরশোলার ক্ষেত্রে কি কি ছিল আমি বলে দিচ্ছি। আরশোলার ক্ষেত্রে রয়েছে কিছু ফ্যালিক গ্রন্থি রয়েছে। ওকে, দেন তোমরা হয়তো শুনেছো যে আরশোলা নার্ভিজেন টিউবুল দিয়েই করে, কিন্তু প্রন যে রয়েছে প্রন ফ্যালিক নার্ভিজেন টিউবুল ইউজ করে না। তো একদম অ্যাপ্রোপ্রিয়েট, এইগুলোর মধ্যে তো সবগুলোই ঠিক রয়েছে, এটা পুরোপুরি ভুল নয়, বাট ককরোচ করে কিন্তু প্রন করে না বলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। প্রধানত ফলোইং ইজ ওভিপ্যারাস, এদের মধ্যে কোনটি ওভিপ্যারাস অর্থাৎ কোনটি ডিম পাড়ে, ডিম পাড়ার মাধ্যমে নিজেদের জনন প্রক্রিয়া সম্পন্ন করে। তো যা আমরা জানি ব্যাট, এলিফ্যান্ট, হোয়েল এগুলো সবগুলোই ম্যামাল এবং সবগুলোই ভিভিপ্যারাস। ওভিপ্যারাস ম্যামালের উদাহরণ হচ্ছে প্লাটিপাস। ওকে, এটা তো এক্সেপশন তোমরা জানো। ওকে, প্রধানত ফলোইং ইজ নন পয়জনাস স্নেক, এর মধ্যে কোন এমনটি সাপের নাম বলো যার বিষ নেই? তো বিষহীন সাপ কোবরা রয়েছে, ভাইপার, ক্রেট সবগুলো রয়েছে, কিন্তু পাইথনে নেই। তোমরা বলবে অজগর তো এত বড় একটি সাপ, অজগর আমরা জানি মেরেও দেয় অজগর, তাহলে অজগরকে আমি কেন বলছি যে অজগর বিষহীন? আসলে অজগর কিভাবে মানুষ মারে জানো? অজগর হচ্ছে একটা সাপোজ একটা মানুষ রয়েছে, অজগর হচ্ছে এটিকে পুরোপুরি এভাবে পেঁচিয়ে নেবে, পেঁচিয়ে নিয়ে তার পুরো মাসেল শ্বাসকষ্টের মাধ্যমে বা বলতে পারো যে বিভিন্ন ইন্টারনাল অর্গান গুলি রয়েছে বা এই যে বক্ষ গহ্বর রয়েছে, এগুলোতে এত বেশি চাপ পড়ে যায় তার প্রভাবে মৃত্যু হয়, ঠিক আছে, বিষের প্রভাবে মৃত্যু হয় না। তো কোবরা, ভাইপার, ক্রেট এদের ক্ষেত্রে বিষ থাকলেও অজগর একটি বিষহীন সাপ, এটা মনে রাখবে সবসময়, ঠিক আছে। এত ভয়ানক একটি সাপ হওয়া সত্ত্বেও এর কোনো রকম বিষ নেই, বিষ। চলো নেক্সট কিছু ম্যাথসটা কলাম রয়েছে আমাদেরকে, কলাম 1 এবং কলাম 2। একদিকে রয়েছে যে ডিভিশন অফ লেবার মানে অঙ্গ সংস্থানটা ব্যাখ্যা করতে হবে, অন্যদিকে রয়েছে কোন প্রাণীতে কোনটি দেখা যায়। তো তাহলে অঙ্গ সংস্থানের কথা যদি আমি একটু ব্যাখ্যা করি, তোমরা জানো দেখো, অঙ্গ সংস্থান, আমি অঙ্গ সংস্থানের ডিভিশনের লেবার কেন ব্যাখ্যা করছি, আমরা জানি যে প্রাণীদের ক্ষেত্রে যত নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যাব তত এদের মধ্যে ডিভিশন অফ লেবার দেখতে পাওয়া যায়। যেমন প্রথমের দিকে দেহের মধ্যে যত রকম কার্য শারীরিক কাজগুলি রয়েছে সেগুলি একটি মাত্র কোষ সম্পন্ন করতো। দেন ধীরে ধীরে একগুচ্ছ কোষ, একই রকম কোষ যারা হচ্ছে সেই কাজগুলো সম্পন্ন করতে শুরু করে, সেটা হচ্ছে টিস্যু। দেন এই টিস্যু বা কলাগুলির মধ্যে দেখা যায় যে একের বেশি কলার সমন্বয় তৈরি হতে শুরু করে অঙ্গ, এবং একাধিক অঙ্গ মিলে যখন কোন একটা শারীরিক কাজ সম্পন্ন করে, যেমন সেটা রেচন প্রক্রিয়া হতে পারে, জনন প্রক্রিয়া হতে পারে, তখন একাধিক অঙ্গ মিলে সেটা শুরু করে, তখন আমরা সেটাকে বলি অঙ্গতন্ত্র বা সিস্টেম, অর্গ্যান সিস্টেম, ঠিক আছে। তো এক্স্যাক্টলি তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে অর্গ্যান লেভেল কোথায় দেখা যায়, অঙ্গ সংস্থান এক্স্যাক্টলি কোথায় দেখতে পাওয়া যায়, প্রথম থেকে আসছে বলো, সেলুলার লেভেল থেকে শুরু করছি। একদম সেলুলার লেভেল দেখতে পাওয়া যায় হচ্ছে পরিফেরাতে। দেন টিস্যু লেভেল দেখতে পাওয়া যায় নিডেরিয়া অ্যান্ড টিনোফোরা, নিডেরিয়া এবং টিনোফোরার মধ্যে দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে টিস্যু লেভেল অর্গানাইজেশন বা কলা স্তরীয় জনিত সংগঠন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে দেহ সংগঠনের স্তর কি এদের ক্ষেত্রে, কলা। দেন অঙ্গ, তাহলে এখানে আসবে নিডারিয়া আর টিনোফোরা। অর্গান লেভেল দেখতে পাওয়া যায় প্লাটিহেলমিনথেস। আর প্রথম অর্গান সিস্টেম কোথা থেকে দেখতে পাওয়া গেছিল, সেটা হচ্ছে অ্যাসেলমিনথেস, রাইট। চলো ঠিক আছে, অ্যাসেলমিনথেস থেকে শুরু করে পুরো কোয়াড্রেট অব্দি সবগুলোতে কি দেখা যায়, অর্গান সিস্টেম। ওকে, তো সেই হিসেবে বলো অর্গান লেভেল আমি করেছিলাম প্লাটিহেলমিনথেস, এর মধ্যে কোনটি প্লাটিহেলমিনথেস রয়েছে, ফ্যাসিওলা, এর টু।
একটা থেকে অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। বাট বাকিগুলো তোমরা চেক করতে পারো। সেল কোষীয় স্তর কোথায় দেখা যায়? কোষীয় স্তর বলেছিলাম পরিফেরা, পরিফেরা উদাহরণ রয়েছে স্পঞ্জিলা, ঠিক আছে। উদাহরণগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে এক্স্যাক্টলি এনসিইআরটি থেকে। তোমরা এটার ফ্লো চার্ট বানিয়ে একটা করতে পারো, যেখানে একদিকে ফ্লো চার্টে সবগুলো লিখে নিলে উদাহরণগুলো, আর অন্যদিকে বৈশিষ্ট্যগুলো এভাবে করতে পারো, ঠিক আছে। বাট ট্রাই করো উদাহরণগুলোকে মুখস্থ করার, আদারওয়াইজ এরকম টাইপের কোয়েশ্চেন গুলো বলো না, দু টাইপের কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে উদাহরণ দিয়ে দেবে, তোমাদেরকে বলবে কোনটি বৈশিষ্ট্য এদের মধ্যে রয়েছে শনাক্ত করো, বা যে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলি রয়েছে সেগুলির উপর করতে করতে পারে। তো উদাহরণগুলি জানা থাকলে তোমরা এক্স্যাক্টলি শনাক্ত করতে পারবে। যেমন এখানে প্লাটিহেলমিনথেস তোমাকে দেয়নি অর্গান লেভেলে, অর্গান লেভেলে কি দিয়েছে? প্লাটিহেলমিনথেস, সরি, হ্যাঁ অর্গান লেভেলে দিয়েছে প্লাটিহেলমিনথেসের উদাহরণ ফ্যাসিওলা, ঠিক আছে। সেরকমই পরিফেরা না দিয়ে পরিফেরা একটা উদাহরণ দিচ্ছে স্পঞ্জিলা। এবার তুমি যদি না জানো যে স্পঞ্জিলা পরিফেরা, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার করতে পারবে না। তাই উদাহরণগুলো মুখস্থ রাখা এক্ষেত্রে জরুরি থাকতে পারে। ওকে, নেক্সট আছে কি সেলুলার লেভেল হয়ে গেল। দেন নেক্সট টিস্যু লেভেল, টিস্যু লেভেল বলেছিলাম কোথা থেকে? নিটেরিয়া এন্ড স্পিনোফোরা। এর মধ্যে কোনটি রয়েছে? নিটেরিয়া, ওবেলিয়া। দেখো ওবেলিয়া রয়েছে। এন্ড অর্গান সিস্টেম কি বলেছিলাম? উপরে রয়েছে, তাহলে ফেরেটিমা এখানে রয়েছে, ফেরেটিমা বা এই, এটি হচ্ছে একটি অ্যানেলিডা, তাই তো। তাহলে এর মধ্যে কি দেখা যায়? অর্গান সিস্টেম, তাই অ্যান্সার বলবি। নেক্সট কোশ্চেন ইজ বডি ক্যাভিটি ইজ দ্য ক্যাভিটি বিটুইন বডি ওয়াল এন্ড গেট। একটু আমি বললাম দেহ গহ্বর বা সিলম কি না, বাইরের যে দেহের প্রাকার রয়েছে আর ভিতরে যে পাচন নালী রয়েছে, এর দুটি দেয়ালের মাঝখানে যে অংশটা, এটি বলে দেহ গহ্বর। এবং এটাকে কি দিয়ে, এটি কি দিয়ে ঢাকা থাকে? এর চারিদিকে কি থাকে? মেসোডাম। তো কিছু কিছু এরকম অ্যানিমাল বা এরকম প্রাণী যাদের ক্ষেত্রে এরকম সিলম রয়েছে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি সিলম যুক্ত। কিন্তু কিছু এখানে কোশ্চেনটাকে টুইস্ট কি দেখো, এখানে টুইস্ট হচ্ছে যে বডি ক্যাভিটি ইজ নট লাইন বাই মেসোডাম। মেসোডাম তো আছে, কিন্তু মেসোডাম নট লাইন বাই মেসোডাম। তার মানে হচ্ছে মেসোডাম দিয়ে ঢাকা থাকে না দেহ গহ্বর, বরং ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাহলে সেই ধরনের আমরা কি বলি? যদি দেহ গহ্বর রয়েছে কিন্তু সেটা মেসোডাম দিয়ে আবৃত নয়, তাহলে সেটাকে আমরা বলি ছদ্মশিলম। এবং এই যাদের মধ্যে এটা রয়েছে তাদেরকে বলবো ছদ্মশিলম যুক্ত, সিউডোশিলম। ওকে, প্লাস এমসিকিউ হচ্ছে যে এখানেও দুটো কলাম ম্যাচ করতে হবে। এক্স্যাক্টলি আমাদের কি মেলাতে হবে? এখানে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দিয়েছে, যেটা দিয়ে আমরা শুধুমাত্র সেই পার্টিকুলার পর্বটিকে শনাক্ত করতে পারি, ঠিক আছে। যে উদাহরণগুলি কি কি রয়েছে এখানে দেখো, তোমাদেরকে চিনতে হবে। যেমন পরিফেরা, পরিফেরার মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য বলো যেটা অন্য কোনো পর্বের মধ্যে নেই। তো সেখানে পরিফেরার মধ্যে আসে হচ্ছে তোমার, পরিফেরার কাছে রয়েছে ওয়াটার ক্যানাল সিস্টেম বা জল নালী, তাই তো। এদের কাছে রয়েছে নালিকা তন্ত্র বলে একটা জিনিস, যেটি আমাদেরকে বিভিন্ন ভাবে, ওয়াটার ক্যানাল সিস্টেম রয়েছে যেটি পরে, যেটি কাজ কি, যেটি কাজ হচ্ছে বাইরে থেকে বিভিন্ন ধরনের খাদ্য সংগ্রহ করা, দেন শিকারে সাহায্য করা, এবং তার সঙ্গে সঙ্গে এক্সক্রিশন। পরিফেরার মধ্যে আমরা জানি সমস্ত কাজগুলি এই ওয়াটার ক্যানাল সিস্টেমের মাধ্যমে হয়ে থাকছে, ঠিক আছে। কিন্তু তোমরা একটা জিনিস মুখস্থ রাখবে, সেটা হচ্ছে যে ওয়াটার ভাস্কুলার সিস্টেম আর ওয়াটার ক্যানাল সিস্টেমের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা জল সম্বন্ধে এটি শুধুমাত্র এবং শুধুমাত্র কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? এটি শুধুমাত্রই দেখতে পাওয়া যায় হচ্ছে তোমার একাইনোডার্মের ক্ষেত্রে। তাহলে কন্টকদেহী বা একাইনোডার্মের এটা চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ই এর অ্যান্সার হয়ে যাবে, ই এর অ্যান্সার হয়ে যাবে দুই, ই এর অ্যান্সার হয়ে গেল দুই, ই এর অ্যান্সার দুই দুটি রয়েছে। আর এর অ্যান্সার তো আমরা বললাম সেটাতে ক্যানাল সিস্টেম, ঠিক আছে। দেন অ্যাসালমেন্টিস এর মধ্যে কোনটি হয়তো রয়েছে? অ্যাসালমেন্টিস কারো আর্থ্রোপেডার আমরা জানি, আর্থ্রোপোডদের ক্ষেত্রে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস দেখতে পাওয়া যায়, সেটা সন্ধিপদ, এদেরকে সন্ধিপদ বলেও থাকি আমরা, তাই তো। সন্ধিপদ যুক্ত বলে আর্থ্রোপোডদের আমরা। ওকে, দেন অ্যানিলিডাদের ক্ষেত্রে কি রয়েছে? অ্যানিলিডার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে খণ্ডগুলি, বিভিন্ন খণ্ডগুলি একই রিপিট করে নিজেকে, এবং হ্যাঁ না, একের বেশি অঙ্গ, এক বা একের বেশি অঙ্গ নিজেকে রিপিট করলে তখন যেটা বলে মেটামেরিজম। আর প্রত্যেকটি খণ্ডকে আমরা কি বলি? মেটামার। তো মেটামার কাদের মধ্যে দেখা যায়? এক্স্যাক্টলি আর্নিলিডা। সেটা আনসার উইল বি দিস। ক্লিয়ার আনসার 5 উইল বি আনসার। ক্লিয়ার। আর আসার মেনফিসের তো মাস্কুলার অ্যাপেন্ডিক্স থেকেই পাওয়া যায়। আসার মেনফিসে মাস্কুলার ফ্যারিংস কেন থাকতো? আর মাস্কুলার ফ্যারিংস এর মাধ্যমে এরা যে এদের পোষক রয়েছে, পোষকের শরীরের সঙ্গে জুড়ে থাকতে পারে। ওকে, ওকে।
দেখতে পারো অল অ্যাবাউট এমসিকিউ। এবার যদি আমরা আসি ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন গুলোতে, তো এখানে আমাদেরকে জাস্ট এক উত্তরে উত্তর দিতে হবে। একটা এক কথা সেগুলি হচ্ছে কোশ্চেন গুলো দেখো। কোশ্চেন রয়েছে যে identify the phylum in which adults exhibit radial symmetry and larva exhibit bilateral symmetry। এর মধ্যে কোন গোষ্ঠী রয়েছে বা কোন পর্ব রয়েছে যেটিতে রেডিয়াল সিমেট্রি দেখা যায়? তো দেখো, এইখানে যে কথাটা বলা হচ্ছে যে লার্ভা দশায় বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায় এবং যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন সেখানে রেডিয়াল সিমেট্রি, এটা আমাদের মনে রাখা খুবই জরুরি যে এই ঘটনাটাকে আমরা বলি যে রেট্রোগ্রেড প্রোগ্রেশন হচ্ছে, অর্থাৎ লার্ভাটি বেশি উন্নত অ্যাডাল্টের থেকে। এটি দেখা যায় অ্যাগাইনোডার্মাটা বা কন্টক দেহে ক্ষেত্রে। অ্যাকাইনোডার্মা যে পর্বটি রয়েছে সেই পর্বে দেখতে পাওয়া যায় যে সেই পর্বে বসে যে লার্ভা গুলি রয়েছে তারা বাইল্যাটারাল সিমেট্রি দেখাচ্ছে, কিন্তু তাদের যে অ্যাডাল্ট ফর্ম গুলি রয়েছে বা পূর্ণ বয়স পূর্ণ দেহ রয়েছে পূর্ণাঙ্গগুলি, তাদের ক্ষেত্রে কিন্তু রেডিয়াল সিমেট্রি বা অরীয় প্রতিসাম্য দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? বুঝেছি। তো এই জন্য আমরা বলছি এটাকে একটা রেট্রোগ্রেশন ভাবে দেখা যায়, ঠিক আছে, যেখানে লার্ভা গুলি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়, অর্থাৎ লার্ভা আর মোর অ্যাডভান্স। In this case, larvae are more advanced than adults. Next question হচ্ছে যে what is the importance of pneumatic bone and air sac in avis? এভিস গোষ্ঠী কারা? এভিস গোষ্ঠী হচ্ছে আমাদের পাখিদের গোষ্ঠী, এটা তাই তো, পাখিদের যে গোষ্ঠীটি রয়েছে। বলা হচ্ছে পাখিদের গোষ্ঠীদের মধ্যে কেন শুধুমাত্র সবসময়, মানে এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের দুটি চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে এদের নিউম্যাটিক বোন রয়েছে বা এদের যে হাড়গুলি রয়েছে সেই হাড়গুলি বায়ুযুক্ত। এর প্রভাবে কি লাভ হয় আমাকে বলো? পাখিদের কি কাজ? পাখিদের তাদের কিছু বৈশিষ্ট্য বলো। পাখিরা উড়তে সক্ষম, কিন্তু হাওয়ার মধ্যে এরা যদি নিজেদের শরীরকে ভাসিয়ে রাখতে চায় তাহলে অবশ্যই এদের শরীর কি হতে হবে? হালকা হতে হবে। তো এদের যে দীর্ঘ অস্থি বা হাড়গুলি রয়েছে সেগুলি ফাঁপা বা বায়ু গহ্বরযুক্ত। ফলে এর ইম্পর্টেন্স কি? এটি বডিকে লাইট হতে সাহায্য করে যাতে এরা খুব সহজেই নিজেদেরকে উড়তে সক্ষম করতে পারে, ঠিক আছে। এবং এয়ার স্যাক্স এর কাজ কি বা বায়ুথলিগুলির কাজ কি? বায়ুথলগুলির কাজ হচ্ছে বায়ুথলিগুলি শ্বাসকার্যে সাহায্য করে। বায়ুথলিগুলি ফুসফুসের সঙ্গে, দেখো ফুসফুস রয়েছে, ফুসফুসের সঙ্গে বায়ুথলিগুলি থাকে যাতে এরা কি করতে পারে? অ্যাডিশনাল এয়ার স্টোর করে রাখে। যে বায়ুগুলি, তখন মনে করো পাখিরা খুব উপরে আকাশে উঠছে, যেখানে তারা এত উঁচুতে হচ্ছে যে ঠিক মতো ভাবে শ্বাসকার্য সম্পন্ন করতে পারছে না, তখন তারা এই বায়ুথলিতে যে বাতাসগুলি রয়েছে সেই বাতাসগুলিকে ব্যবহার করে এরা নিজেদের শ্বাসকার্য সম্পন্ন করতে পারে। তাহলে অ্যাডিশনাল এয়ার ফর রেসপিরেশন দে ক্যান ইউজ ইন। তাহলে এই দুটি হচ্ছে প্রধান কাজ। হচ্ছে অ্যাডিসের যে প্রধান কাজ হচ্ছে যে উড়ে বেড়ানো, সেই উড়ার প্রক্রিয়াটি সাহায্য করার জন্য এদের শরীরে ফাঁপা অস্থি বা বায়ু গহ্বরযুক্ত অস্থি এবং তার সঙ্গে সঙ্গে একটি বায়ুথলিও দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেটাজেনেসিস? আমরা যে বলছি মেটাজেনেসিস, এক্স্যাক্টলি মেটাজেনেসিস বলতে আমরা কি বুঝি? দেখো, মেটাজেনেসিস হচ্ছে একটা ঠিক বলতে পারি মেটাজেনেসিস একটা ঘটনা হিসেবে বলতে পারি আমরা, ঠিক আছে। মেটাজেনেসিসে একটি ঘটনা নয়, একের বেশি ঘটনা মেটাজেনেসিসের মধ্যে রয়েছে। সেগুলি কি কি? মেটাজেনেসিস হচ্ছে একটি যখন লার্ভা দশা থেকে বা যে প্রাথমিক, দেখো জাইগোট থেকে ধীরে ধীরে ভ্রূণটি লার্ভা তৈরি হয়, লার্ভা থেকে পূর্ণাঙ্গ তৈরি হওয়ার এই যে পুরো দশাটি, এইটি কাউন্টিং মেটাজেনেসিস বলে। এটা তো মেটামরফ। মেটাজেনেসিস হচ্ছে যখন একটি প্রাণী তার জীবনকালে একের বেশি রূপে নিজেদেরকে প্রদান করে। মানে কি? যখন এরা যৌনদয়, এদের মানে পলিপ এবং মেডুসা এবং যেরকম দুটি যৌন রয়েছে, তো এরা কি করতে পারে? নিজেদের যৌনগুলিকে আবর্তন করতে পারে। যৌনদয়ের এই আবর্তনের ঘটনাটাকে আমরা কি বলি? যৌনদয়ের আবর্তনের ঘটনাটাকে আমরা বলি হচ্ছে মেটাজেনেসিস। তাহলে মেটাজেনেসিস কি? মেটাজেনেসিস অল্টারনেশন অফ দ্য জেনারেশন। মানে এখানে জেনারেশন না, ঠিক এখানে হচ্ছে ফর্ম, যে একবার যৌন রূপ রয়েছে, যৌন থেকে আরেকবার অযৌন, সেক্সুয়াল ফর্ম একবার আসলো, দেন একবার অসেক্সুয়াল, তাই তো। তাহলে এই যে ঘটনাটি যেখানে জেনারেশনে অল্টারনেশন হয়, অল্টারনেশন অফ জেনারেশনকে আমরা বলি মেটাজেনেসিস।
অল্টারনেশন অফ জেনারেশন বিটুইন, কি বললাম, যৌন এবং অযৌনগুলি মানে যৌনদের মধ্যে আবর্তন হয়। অল্টারনেশন অফ জেনারেশন বিটুইন সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন। হোয়াট ইজ দ্য রোল অফ ফেদার্স? ফেদার্স বা যে পালক থাকে আমাদের শরীরের মধ্যে, সেই পালক গুলির বা পাখি, এদের কাজ কি? আমাদের না, পাখিদের শরীরে থাকে। তো সেখানে ফেদার্স এবং পালকের কাজ হচ্ছে যে অ্যাবিসের ক্ষেত্রে ফেদার গুলি নিউম্যাটিক বোন যেমন রয়েছে, নিউম্যাটিক বোন যেমন আমাদেরকে বিভিন্ন, সরি, অ্যাবিসদেরকে ভিন্নভাবে উঠতে সাহায্য করছিল, তো সেই রকমই ফেদার গুলো কি করে ভিন্নভাবে এদের বডিকে লাইট করে তোলে, বডিকে লাইট ওয়েটেড করে তোলে, যাতে এরা সহজেই উঠতে পারে। রেডি টু, which group of chordates possesses sucking and circular mouth without jaws? কোন কর্ডাটা সেই গোষ্ঠীর মধ্যে তোষক টাইপের মুখ পাওয়া যায় এবং মুখের মধ্যে কোন রকম চোয়াল নেই, চোয়ালবিহীন মুখ দেখতে পাওয়া যায়? কর্ডাটার মধ্যে একটি উপপর্ব রয়েছে, সেটি হচ্ছে সাইক্লোস্টোম। সাইক্লোস্টোমে মানে সাইক্লোস্টোম নামের মধ্যে সাইক্লোস্টোম মানে হচ্ছে একটা গোলাকার টাইপের মুখ থাকে, এবং সাইক্লোস্টোম গুলি যে মুখগুলি হয়, মুখগুলি চোষক প্রকৃতির হয় একটা, কারণ এরা কোনো না কোনো ভাবে বড় বড় যে মাছগুলি রয়েছে এদের শরীরের মধ্যে পরজীবী রূপে থাকে। তো পরজীবী রূপে যদি থাকে তাহলে তাদের শরীরের সঙ্গে সবসময় চিপকে থাকতে হবে, আর শরীরে সবসময় চিপকে থাকার জন্য এদের শরীরে চোষক টাইপের এরকম মুখ খুব গহ্বর এবং তার সঙ্গে চোয়াল। সাইক্লোস্টোম। Give one example of each of for an animal possessing placoid scale and that of cycloscope. এমন একটি করে উদ্ভিদের উদাহরণ দাও যার মধ্যে প্লাকয়েড আঁশ এবং সাইক্লোইডাস ঘুরে দেখতে পাওয়া যায়। তো এরকম উদাহরণ যদি আমি তোমাদেরকে বলি, তাহলে সেক্ষেত্রে প্লাকয়েড আঁশ দেখতে পাওয়া যায়। যে প্লাকয়েড আঁশ হচ্ছে শক্ত ধরনের এক ধরনের আঁশ, যেটা শুধুমাত্র কোথায় দেখা যায় বলো? প্লাকয়েড আঁশ দেখা যায় টাইগন, ব্রিটিশ, এগুলো মধ্যে। সাইক্লোইড দেখতে যায়, সাইক্লোইড দেখতে পাওয়া যায় আমাদের যে আহ সাধারণত যে মাছগুলি আমরা দেখতে পাই, স্বাদু জলের মাছগুলি, যেমন কাতলা, ক্ল্যারিয়াস, তো মাগুর, এগুলি এরা স্মুথ হয়, সাইক্লোইড গুলি স্মুথ হয়, আর প্লাকয়েড গুলো টাফ। মেনশন টু মডিফিকেশন ইন রেপটাইলস রিকোয়ার্ড ফর টেরিস্ট্রিয়াল মোড অফ লাইফ। আমরা জানি যে রেপটাইল গুলি সরিসৃপ, অ্যাম্ফিবিয়ান যারা ছিল তারা কি ছিল? তারা উভচর প্রকৃতি, অর্থাৎ জলেও বাস করতে পারে, স্থলেও বাস করতে পারে, কিন্তু সরীসৃপ গুলি প্রধানত স্থলের মধ্যেই বাস করে। তো এদের এই যে টেরিস্ট্রিয়াল বসবাস বা এই যে স্থলের মধ্যে বসবাস করার জন্য এদের শরীরের মধ্যে কিছু মডিফিকেশন দেখতে পাওয়া যায়। কি কি সেই মডিফিকেশন গুলি? সেগুলি হচ্ছে যে এরা এদের শরীরকে আঁশযুক্ত করে তুলেছে, তাই তো? তাহলে এদের শরীরটি হচ্ছে, দেখো কি কি দেখতে পাওয়া যায়। এক হচ্ছে একটা ড্রাই কর্নিফাইড স্কিন এবং তার সঙ্গে এপিডার্মাল কিছু স্পেল, কিছু এপিডার্মাল আঁশ দেখতে পাওয়া যায়। দেন 2 নম্বর হচ্ছে এদের ক্ষেত্রে ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখা যায়। এবার ইন্টারনাল ফার্টিলাইজেশন বা অন্তঃনিষেক বলতে কি বোঝো? টেরিস্ট্রিয়াল লাইফ যখন এরা এলো, টেরিস্ট্রিয়াল লাইফ মানে স্থলের মধ্যে বিভিন্ন চান্স রয়েছে যে অনেক শিকারী এসে এদের যে ডিম গুলি রয়েছে সেগুলিকে, বা এদের যে গ্যামেট গুলি রয়েছে সেই গ্যামেট গুলি হয়তো ঠিকভাবে পৌঁছাতেই পারবে না, বা নিচে সম্পূর্ণরূপে সম্পূর্ণ হতে পারবে না, জল তো নেই এখানে। তাহলে ঠিক এই জন্যই এরা এই প্রক্রিয়াটিকে আরো বেশি লাইক অ্যাসিওর করার জন্য এদের শরীরের মধ্যে ইন্টারনাল ফার্টিলাইজেশন দেখতে পাওয়া। ওকে, ইন্টারনাল ফার্টিলাইজেশন টু অ্যাসিওর but to increase the chances of survival of uh, what is the role of রেডুলা in mollusk? মোলাস্কাদের মুখের মধ্যে আমরা জানি রেডুলা দেখতে পাওয়া যায়। তো এই রেডুলা গুলির কাজ কি? রেডুলা হচ্ছে ভালো, ওকে। তো রেডুলা হচ্ছে একটা বিশেষ ধরনের গঠন মোলাস্কাদের মুখের মধ্যে দেখতে পাওয়া যায়, যেটিকে তারা কি হিসেবে ব্যবহার করে? এরা এটাকে ব্যবহার করে ছিঁড়তে, ভালোভাবে খাবারটিকে ছিঁড়তে ব্যবহার করে থাকে, এবং পাথরের সঙ্গে জুড়ে থাকার জন্য পাথরের মধ্যে ডিপ্রেশন তৈরি করতেও ব্যবহার করে থাকে রেডুলা। ওকে,
Name the animal which exhibits a phenomenon of bioluminescence and mention the phylum to which it belongs. এমন একটি প্রাণীর নাম বলো তো, এরকম প্রাণী আমরা জানি এটা কোন ফাইলামে দেখতে পাওয়া যায়, এটা দেখতে পাওয়া যায় টিনোফোরার মধ্যে। টিনোফোরাদের ক্ষেত্রে যদি তোমরা একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য আমাকে জিজ্ঞেস করো, তাহলে ওয়ান অফ দ্য বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তোমাদের বায়োলুমিনেসেন্স রয়েছে। বায়োলুমিনেসেন্স বা এরা হচ্ছে নিজেরাই জৈব জ্যোতি বিচ্ছুরণ করতে পারে। জৈব জ্যোতি, বাইরে থেকে কোনো আলো না, এরা শরীরের মধ্যেই জৈব জ্যোতি বিচ্ছুরণ করতে। এটা দেখা যায় টিনোফোরার মধ্যে। স্পেসিফিকলি যদি কোন অ্যানিমাল কেউ জিজ্ঞেস করবে একটা অ্যানিমালের নাম বলো, তাহলে সেক্ষেত্রে আমরা একটা অ্যানিমালের নাম বলতে পারি যেমন টিনোপ্ল্যানা। রাইট ওয়ান এক্সাম্পল ইচ অফ দ্য ফলোইং অফ দ্য স্পেস প্রোভাইডেড। একটি কোল্ড ব্লাডেড এনিমাল, আমি বলেছিলাম কোল্ড ব্লাডেড এনিমাল হচ্ছে ম্যামালগুলির মধ্যে এক্সেপ্ট বার্ডস অ্যানিমালস, বার্ড এবং ম্যামাল ছাড়া, তাই তো, অর্থাৎ পাখি এবং স্তন্যপায়ীরা ছাড়া বাকি সমস্ত যে গোষ্ঠীগুলি রয়েছে তারা ঠান্ডা রক্তযুক্ত হয়ে থাকে। তো কোল্ড ব্লাডেড এনিমালের উদাহরণ হয়ে যাবে তোমার রেপটাইলস, দেন অ্যাম্ফিবিয়ান্স, ফিশেস, এগুলো সব। ওয়ার্ম ব্লাডে বার্ড অ্যান্ড অ্যানিমাল। অ্যানিমাল প্রসেসিং ড্রাই অ্যান্ড কর্নিফাইড স্কিন, একটু আগে বললাম যে শুকনো প্রকৃতির শরীরে স্কিন দেখতে পাওয়া যায় কাদের ক্ষেত্রে, রেপটাইলস এর ক্ষেত্রে মেইনলি। এদের যারা স্থলের মধ্যে বসবাস করতে পারে তার জন্য শরীরের মধ্যে মডিফিকেশন দেখা যায়। উদাহরণ জিজ্ঞেস করলে লিজার্ড বলতে পারো। এখানে যদি কেউ জিজ্ঞেস করে ডায়োসিয়াস অ্যানিমাল। ডায়োসিয়াস অ্যানিমাল মানে হচ্ছে একটি কোষের মধ্যে, ডায়োসিয়াস মানে একই কোষের দেহের মধ্যে দুটো রকমের দেখতে পাওয়া যায়। দেখো অ্যাস্ট্রালমেন্টিস হচ্ছে যাদের ক্ষেত্রে স্ত্রী এবং পুরুষ আলাদা আলাদা, তো ডায়োসিয়াস মানে হচ্ছে স্ত্রী পুরুষ দুটি আলাদা দেখতে পাওয়া যাবে। এরকম উদাহরণটা হচ্ছে অ্যাস্কেলমেন্টিস এর অ্যাস্টেরিস, তাহলে অ্যাস্কেলমেন্টিস দেখতে পারি এখানে। অ্যাস্কেলমেন্টিস উদাহরণ হচ্ছে অ্যাস্টেরিস। ডিফারেন্সিয়েশন ডিপ্লোব্লাস্টিক অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক এবং ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী বলতে এক্স্যাক্টলি কাদেরকে বোঝাই আমরা? তো